দশকের মাঝামাঝি দিকে একটি জনপ্রিয় ফার্স্ট পারসন শুটার গেমের জন্ম হয়, যার নাম কল অফ ডিউটি। এই ভিডিও গেম সিরিজটির সূচনা হয়েছিল সেই 2003 সালে, অর্থাৎ 19 বছর ধরে এই গেম সিরিজটি এখনও চলমান এবং এর গেমও প্রতি বছর রিলিজ পায়। প্রথম দিকে কল অফ ডিউটি গেমসগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে প্রডিউস করেছিল। এরপর 2007 সাল আসলো এবং এই সিরিজটার মোড় ঘুরিয়ে দিল। তো 2007 সালে রিলিজ পেল মডার্ন সেটিংসের কল অফ ডিউটি, এবং এই গেমটি কল অফ ডিউটি সিরিজকে একটা পিক বা চূড়ায় নিয়ে যায়, এবং সেটি হলো কল অফ ডিউটি 4 মডার্ন ওয়ারফেয়ার। তো একটি বিস্তারিত তথ্য দিয়ে দেই। কল অফ ডিউটি 4 মডার্ন ওয়ারফেয়ার হচ্ছে জনপ্রিয় ফার্স্ট পারসন শুটার গেম সিরিজ কল অফ ডিউটি এর চতুর্থ গেম, যা রিলিজ পেয়েছিল 2007 সালে। এটি ডেভেলপ করেছে ইনফিনিটি ওয়ার্ড এবং পাবলিশ করেছে অ্যাক্টিভিশন। এই গেমটি সম্প্রতি তার 15 বছর কমপ্লিট করেছে, অর্থাৎ এই গেমটি এমন সময় রিলিজ পেয়েছিল যখন 7th জেনারেশন কনসোলগুলো প্রথম বাজারে আসে। এই গেমের মাধ্যমে কল অফ ডিউটি সিরিজটির পপুলারিটি বৃদ্ধি পায়। তো আমি রুবায়েত সাদমান ওরফে A.I.D.E.N দ্য গেম স্লেয়ার হাজির হয়েছি কল অফ ডিউটি 4 মডার্ন ওয়ারফেয়ারের রিভিউ নিয়ে। এই গেমটির গেম প্লে যেমন সুন্দর ছিল, ঠিক তেমনই সুন্দর ছিল এই গেমটির ক্যাম্পেইন। যদিও এই গেমটির স্টোরি কিছুটা বিতর্কিত, তাও এই গেমটির গেম প্লে আর মাল্টিপ্লেয়ার সেটাকে ওভারশ্যাডো করে দেয়। তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম ভিডিও কোনোদিন মিস না হয়। আমি COD 4 ছাড়াও আরও কল অফ ডিউটি গেমের রিভিউ করেছি, যেটা প্লেলিস্ট আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা সেই ভিডিও চেক করে আসতে পারেন। তো বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করে দেই। তো কল অফ ডিউটি পরিচিত তার গেম প্লে, অসম স্টোরি লাইন এবং অসম ক্যাম্পেইনের জন্যে। মডার্ন ওয়ারফেয়ারও তার থেকে ব্যতিক্রম নয়। তো সর্বপ্রথম এই গেমের কোর গেম প্লে নিয়ে কথা বলি। যেমনটা আমি আগে বলেছি, কল অফ ডিউটি 4 মডার্ন ওয়ারফেয়ার মডার্ন সেটিংসের কল অফ ডিউটি। প্রথম কয়েকটি গেম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে। এই মডার্ন ওয়ারফেয়ার সিরিজ কল অফ ডিউটি সিরিজকে এক ধাপ উপরে নিয়ে যায়। এই গেমের কোর গেম প্লে অনেকাংশই প্রথম কয়েকটি কল অফ ডিউটি গেমসের মতোই, বাট ইটস রিফাইন্ড। শুধুমাত্র কয়েকটি জিনিস অ্যাড করেছে, আর কিছু কিছু জিনিস চেঞ্জ করেছে। ইউ ক্যান ডু বেসিক মুভমেন্টস, যেমন সামনে পিছে ডানে বামে যাওয়া। হিপ ফায়ার ও এইম ফায়ারের উপস্থিতি তো আছেই। হিপ ফায়ার হচ্ছে কোনো টার্গেটকে এইম না করে গুলি করা, আর এইম ফায়ার হচ্ছে কোনো টার্গেটকে বন্দুকের থেকে তাক করে গুলি করা। এই দুই ফায়ারিং বলতে গেলে অনেক ইফেক্টিভ। এই গেমে বিভিন্ন ভ্যারাইটির ওয়েপন্স রয়েছে। যেহেতু এই গেমের টাইমলাইন আধুনিক, তাই এই গেমে আধুনিক ওয়েপন্স দেখানো হয়েছে, যেমন M4 কার্বাইন, M16A4, G36C, AK-47, ড্রাগন অফ স্নাইপার রাইফেল, কল্ট M1911 পিস্তল, বেরেট্টা M92FS, MP5, G3, M1014 শটগান সহ আরও অনেক অস্ত্র। আর আমি কল অফ ডিউটি 2 এর রিভিউতে বলেছিলাম যে কল অফ ডিউটি 2 এর পর থেকে যতগুলো কল অফ ডিউটি রিলিজ পাইছে, সবগুলো কল অফ ডিউটিতে রিজেনারেটিং হেলথ বা আপনি হেলথ বৃদ্ধি পাওয়া এটা রয়েছে। যদিও এক্সেপশনস আছে, আর স্টেডি এইমের কথা না বললেই নয়। বিশেষ করে স্নাইপার রাইফেল চালানোর সময় দম আটকে স্নাইপিং করা বা স্টেডি এইম রয়েছে, যেটা স্নাইপার রাইফেল চালানোটাকে একটু রিয়েলিস্টিকভাবে দেখায়। এই গেমে এনিমিদের মারা এবং এনিমিদের স্টান করার জন্য বিভিন্ন গ্রেনেড রয়েছে, যেমন হ্যান্ড গ্রেনেড, স্মোক গ্রেনেড এবং ফ্ল্যাশ ব্যাং। কল অফ ডিউটি 4 মডার্ন ওয়ারফেয়ারও পিক ফায়ার বা উকি মেরে গুলি করার ফিচারটা রয়েছে। এই গেমে বিভিন্ন ওয়েপনের অ্যাটাচমেন্ট রয়েছে, যেমন সাইলেন্সড ওয়েপন, ACOG সাইট, রেড ডট সাইট, হলোগ্রাফিক সাইট এবং গ্রেনেডিয়ার ওয়েপন। আর মেলে অ্যাটাক তো রয়েছেই। প্রথম দিকের কল অফ ডিউটি গেমসগুলোতে রাইফেলে বার দিয়ে মেলে অ্যাটাক সম্পন্ন করা হতো, কিন্তু এই মডার্ন ওয়ারফেয়ারে ছুরিকাঘাত করেই মেলে অ্যাটাক করতে হয়। এই গেমে আরও নতুন নতুন স্কিলস এবং ফিচার্স অ্যাড করে, যেমন স্প্রিন্টিং। এই গেমে প্রথমবারের মতো স্প্রিন্টিং বা জোরে দৌড়ানোকে ইন্ট্রোডিউস করায়। যদি কোনো এনিমি আপনার উপর গ্রেনেড থ্রো করে, তখন আপনি তাদের থ্রো করার গ্রেনেড তাদের কাছে ফেরত দিতে পারেন। এই ট্যাকটিকটা আগের কল অফ ডিউটি গেমসগুলোতে ছিল না। এই গেমের AI এর যদি কথা বলি, এই গেমের AI অনেক রিঅ্যাক্টিভ এবং স্মার্ট। দে নো এভরি কর্নার্স অ্যান্ড কভার্স। আর ভেটারান ডিফিকাল্টিতে তো কোনো কথাই নেই, তার আপনাকে এক দুই গুলিতেই মেরে ফেলতে পারে। তবে সর্বোপরি এই গেমের গেম প্লে আমার কাছে ভালো লেগেছে। এবার পালা এই গেমের ক্যাম্পেইন নিয়ে কথা বলার। COD 2 এর পরে এই গেমের ক্যাম্পেইন আমার কাছে বেশি ভালো লেগেছে। ভিডিও শুরুতে বলেছিলাম যে এই গেমের স্টোরি একটু বিতর্কিত, তাও এই গেমের শক্তিশালী যে অংশটা লেগেছে সেটি হচ্ছে স্টোরি। এই গেমে এক ক্যাম্পেইনে দুই দেশের সৈন্যের রোল প্লে করেন। এই গেমে মেইন প্রোটাগনিস্ট হচ্ছে দুজন, সকলের ফ্যান ফেভারিট সার্জেন্ট সোপ ম্যাকটাভিশ, যে ব্রিটিশ SAS এর সৈন্য, এবং US এর হয়ে সার্জেন্ট পল জ্যাকসন মেইন প্রোটাগনিস্টের রোল প্লে করে। আর লাস্ট কয়েকটি ক্যাম্পেইন মিশনে US এবং UK এর সাথে জয়েন্ট অপারেশন হয়। আর চেরনোবিল মিশনে ক্যাপ্টেন প্রাইস মেইন প্রোটাগনিস্ট হিসেবে থাকে এবং তাকে নেতৃত্ব দেয় ক্যাপ্টেন ম্যাকমিলান।
আর তখন ক্যাপ্টেন প্রাইস লেফটেন্যান্ট পদে ছিল। আর স্টোরির যদি কথা বলি, এই গেমের স্টোরিটা আমার কাছে ভালো লেগেছে বলতে গেলে। আর এই গেমটির লেন্থ 4 কি 5 ঘন্টার মতো গেম প্লে আর স্টোরি মিলিয়ে। আমি এখানে পুরো কাহিনী বলবো না, আমি জাস্ট পিন পয়েন্ট করবো কিছু কিছু জিনিস। আমি স্টোরি সামারি করে কিছু কিছু জিনিস পিন পয়েন্ট করবো। তো COD4-এর কাহিনী শুরু হয় 2011 সালে। রাশিয়ান গভর্নমেন্টের সাথে রাশিয়ান আল্টারন্যাশনালিস্ট পার্টির একটি গৃহযুদ্ধ হয়। এরপর দৃশ্যপট চলে যায় ট্রেনিং মিশনে, যেখানে SAS-এ নতুন জয়নিং হয়েছে যার নাম জন সোপ ম্যাকটাভিশ। এরপর সোপের সাথে দেখা হয় ফ্যান ফেভারিট ক্যারেক্টার ক্যাপ্টেন প্রাইজের। এরপর ক্যাপ্টেন প্রাইজ, গ্যাস এবং সোপ একটি কার্গো শিপ ইনফিল্ট্রেট করতে যায়। এরপর তারা দেখতে পায় যে এখানে নিউক্লিয়ার ওয়ারহেড কোথাও শিপিং করা হচ্ছে, সেটা অ্যারাবিকে লেখা। এরপর সে কার্গো শিপে কয়েকটি মিগ বিমান তাদের উপর হামলা করে। এরপর সে শিপ ডুবে যেতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেন প্রাইজের দক্ষ প্রশিক্ষণ থাকায় সেখান থেকে তারা পার হতে সক্ষম হয়। এরপর মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশের প্রেসিডেন্ট ইয়াসির আল ফুলানিকে কয়েকজন টেরোরিস্ট অপহরণ করে নিয়ে যাচ্ছে। পরে প্রেসিডেন্টকে গাড়িতে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপর মিডল ইস্টার্ন টেরোরিস্টের মেইন লিডার খালেদ আল আসাদ ইয়াসির আল ফুলানিকে পাবলিকালি এক্সিকিউট করে দেয়। পরে সেটা ন্যাশনাল টেলিভিশনে সম্প্রচার করা হয়, আর এতে টনক নড়ে যায় ইউএসের। ফলে মিডল ইস্টে US আর্মি তাদের ইনভেশন শুরু করে। এই পার্টিকুলার সিকোয়েন্সটা একটা ফেমাস মুভি ব্ল্যাক হক ডাউনের থেকে নেওয়া হয়েছে। এমনকি তারা সেম ডায়লগও দেয় মুভির থেকে। We got a Black Hawk down, we got a Black Hawk down. We have a Cobra down. I repeat, we have a Cobra down. শুধু যে এই কড 4 মুভির রেফারেন্স দিছে তাও কিন্তু নয়। আপনাদের যদি মনে থাকে, আমি কল অফ ডিউটি 1-এর রিভিউতে বলেছিলাম যে রাশিয়ান ক্যাম্পেইনের প্রথম সিকোয়েন্সটি অ্যানিমে অ্যাট দ্য গেটস মুভি থেকে নেওয়া হয়েছে। তো এই বিষয় নিয়ে কথাটা না বাড়াই। যাই হোক, এই গেমের ক্যাম্পেইন মিশন মোটামুটি ভালোই লেগেছে। বিশেষ করে লাস্ট কয়েকটা ক্যাম্পেইন মিশন অনেক ক্লাইম্যাক্টিক লেগেছে। তবে আমার কাছে পার্সোনাল ফেভারিট যে মিশনটা লেগেছে সেটি হচ্ছে অল গ্লিড আপ, যেখানে লেফটেন্যান্ট প্রাইস এবং ক্যাপ্টেন ম্যাকমিলান ইউক্রেনের প্রিপিয়াতে মিশনটা করে। সেখানে গেমের মেইন অ্যান্টাগনিস্ট ইমরান জাখায়েবকে মারতে হয়, কিন্তু গুলিটা তার হাতে লাগে। তো এর মধ্যে US মেরিনসদের সৈন্যরা খালেদ আল আসাদকে মারতে যায়, কিন্তু সেখানেই পারমাণবিক বোমা ব্লাস্ট হয় এবং US মেরিনসের সকল সৈন্য সেখানে মৃত্যুবরণ করে। তো ব্রিটিশ SAS-এর পুরো টিমটাই খালেদ আল আসাদকে ক্যাপচার করতে যায়। তখন ক্যাপ্টেন প্রাইস খালেদ আল আসাদকে ইন্টারোগেট করার সময় জানতে পারে যে ইমরান জাখায়েব বেঁচে আছে। এরপর ক্যাপ্টেন প্রাইস খালেদ আল আসাদকে মেরে দেয়। এরপর SAS আর US-এর জয়েন্ট টিম ইমরান জাখায়েবের পিছু নেয়, এবং এটি এই গেমের মধ্যে সবথেকে পছন্দের স্ক্রিপ্টেড সেট পিস। কিন্তু সেখানে একটা ব্রিজে অয়েল ট্যাঙ্কার ব্লাস্ট হওয়ায় গ্রিক্স বাদে বাকি সব সৈন্য আহত হয়। তো আহত ক্যাপ্টেন প্রাইস তার হাতে থাকা M1911 পিস্তলটা সোপের হাতে দেয়, এবং সোপ ইমরান জাখায়েবকে মেরে ফেলে। এবং এটি এই গেমের সবথেকে স্যাটিসফাইড মোমেন্ট ছিল। তো এই ছিল এই গেমটির ক্যাম্পেইন। এই গেমের লেভেল ডিজাইন নিয়ে যদি কথা বলি, এই গেমের মিশনগুলো বিভিন্ন দেশের লোকেশনে সেট, যেমন মিডল ইস্ট, রাশিয়া, বেয়ারিং স্ট্রেইট, আজারবাইজান এবং ইউক্রেন। মিডল ইস্টের মিশনগুলো কোন দেশে হয়েছে সেটা অনেকে জানে না, তবে কয়েকজন COD ফ্যান্সদের মতে এটা ইরাকের বসরা নগরীতে হয়েছে। তাও মিডল ইস্টের যে আর্কিটেকচারাল ডিজাইন সেটা আমার কাছে অনেক অ্যাকিউরেট লেগেছে। তবে ইউক্রেনের মিশনের যে লেভেল ডিজাইন এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। বিশেষ করে যে অ্যামিউজমেন্ট পার্কটা দেখানো হয়েছে সেটা রিয়েল লাইফে এক্সিস্ট করে। তবে ওই পার্কটি চেরনোবিল ডিজাস্টারের পর বন্ধ হয়ে যায়। এই পার্কটি এখন অ্যাবান্ডন্ড অবস্থায় রয়েছে। ওদিকে আর না যাই, যেটা বলছিলাম, এই গেমের লেভেল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, মিশন এনভায়রনমেন্ট সবই আমার কাছে ভালোই লেগেছে। এবার এই গেমের গ্রাফিক্স নিয়ে কথা বলি। গেমটি রিলিজ পেয়েছিল সেই 2007 সালে। তাও এই গেমটি ভিজুয়ালস এবং গ্রাফিক্স সেই সময় অনুযায়ী ভালোই ছিল। গেমটি ডেভেলপ করা হয়েছে IWE 3 দিয়ে, যেটি ছিল কোয়েক 3 ইঞ্জিন বা ইটেক 3 ইঞ্জিনের এনহান্স ভার্সন। এই গেমের গেম প্লে যেমন টপ নচ ছিল, ঠিক তেমনই এই গেমের গ্রাফিক্স সেই সময় অনুযায়ী টপ নচ ছিল। এই গেমে অনেক গ্রাফিক্যাল ডিটেইলিং রয়েছে, যেমন কোথাও গ্রেনেড থ্রো করলে সেটার ইমপ্রেশন মাটিতে থেকে যাওয়া, কাউকে দেয়ালের সামনে মারলে দেয়ালে ব্লাড স্প্ল্যাশ বা রক্তের ছিটা পড়ে যাওয়া, কার এক্সপ্লোশন, ব্যারেলের এক্সপ্লোশন সে সময় অনুযায়ী অনেক ডিটেইল ছিল। ইভেন রিলোড অ্যানিমেশন আগের থেকে অনেক ফ্লুইড। এই গেমটি যে সময় রিলিজ পেয়েছিল সে সময় ক্রাইসিস রিলিজ পেয়েছিল, আর সেই সময় গ্রাফিক্স কার্ডগুলো ওই গেমটা চালাতে একটু হিমশিম খাইতো। এদিক থেকে যদি চিন্তা করি তাহলে COD4 একটি আশার আলো ছিল। এই তাই বলে আমি ক্রাইসিসকে খারাপ বলছি তা কিন্তু না। ক্রাইসিস নিঃসন্দেহে একটি ভালো গেম, তাও COD4-এর গ্রাফিক্স অনেক ভালো করেছে। আমি যখন প্রথম এই গেমটি খেলি তখন আমি এই গেমের গ্রাফিক্স দেখে একদমই অবাক হয়ে যাই। এক্সপ্লোশনের ডিটেইল, মাজল ফ্ল্যাশের ডিটেইল,
প্রত্যেকটা এনপিসিদের ফেশিয়াল ডিটেইলিং, নাইট ভিশন গগলস পরার সময় পুরো স্ক্রিনটি গ্রিন হয়ে যাওয়া, এসব কিছু আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। আমার কাছে তখন COD 4 ভিন্ন কিছু ছিল। তো এই ছিল গেমটি গ্রাফিক্সের প্রসঙ্গে কিছু কথা। কল অফ ডিউটি 4 মডার্ন ওয়ারফেয়ার নিঃসন্দেহে একটি দুর্দান্ত গেম। এই গেমটির গেম প্লে, বেটার স্টোরি লাইন, স্ক্রিপ্টেড সিকোয়েন্স, একটি দারুণ মাল্টিপ্লেয়ার ফিচার এই গেমটাকে আরও চমকপ্রদ করে দেয়। এই গেমে প্রত্যেকটা ক্যারেক্টারদের মোটিভেশন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, আর্কিটেকচারাল অ্যাকিউরেসি, ফ্লুইড ক্যারেক্টার অ্যানিমেশন, চমৎকার ভয়েস অ্যাক্টিং, বেটার সাউন্ড ডিজাইন আর গ্রাফিক্স তো আছেই, এগুলি বিয়ন্ড পারফেক্ট ছিল। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা নাই বললাম। এই গেমে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন স্টিফেন বার্টন, যিনি সমধিক পরিচিত মেগান ফক্স অভিনীত মুভি জেনিফার্স বডি এর ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য। এই গেমের প্রত্যেকটা মিউজিকই স্মরণীয়, বিশেষ করে দ্য সিনস অফ আওয়ার ফাদার্স মিউজিকটি আমার অল টাইম ফেভারিট লিস্টে থাকবে। এই স্টিফেন বার্টন আরও ভিডিও গেমসে মিউজিক দিয়েছেন, যেমন ওয়াচ ডগস লিজিয়ন এবং স্টার ওয়ার্স জেডি ফলেন অর্ডার এর মতো গেমসগুলোতে। এই গেমটি ক্রিটিক্যালি এবং কমার্শিয়ালি হিট ছিল। এই গেমটি 13 মিলিয়ন কপিসের উপর বিক্রি করেছিল। এর সিকুয়েল কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 রিলিজ পায় এর 2 বছর পর 2009 সালে। ওইটা নিয়েও রিভিউ করব। এই গেম নিয়ে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনাও রয়েছে। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। আমি গতানুগতিক রেসিং গেমস খেলতে খেলতে বোর হয়ে গেছিলাম, আর আমার পিসি তখন অতটা পাওয়ারফুল ছিল না। তো আমি আমার এক ফ্রেন্ডকে বললাম যে তুই হলে একজন হার্ডকোর গেমার, আমার কয়েকটা গেমস দে। তখন গেমসের সিডি কেনার অনেক শখ ছিল। আমি ওরে বললাম তোমার কাছে ডিস্ক থাকলে ডিস্ক দাও। তো আমার ওই ক্লাস ফ্রেন্ডটা বলল সিডি তো নাই, তুই এক কাজ করিস আমারে পেন ড্রাইভ দিস, আমি তোরে গেম দিমুনি। এরপর 2 দিন পেরিয়ে গেল, সেই বন্ধুটা আমাকে পেন ড্রাইভ দিল। আমি জিজ্ঞাসা করলাম গেম টেম আছে কি, তো সে বলল হ্যাঁ আছে। তখন আমি তেমন কোনো রিয়াকশন দেইনি। পরে স্কুল থেকে এসে কোচিং শেষ করে বাসায় এসে আমি আমার পিসি অন করলাম, আর পেন ড্রাইভের যত গেম আছে সবই আমি কপি করলাম। সেখানে 2টি গেম ছিল, COD মডার্ন ওয়ারফেয়ার 1 এবং মডার্ন ওয়ারফেয়ার 2। তখন আমার অলরেডি COD 1 আর 2 খেলা ছিল। তো ধারণা করে নিলাম এটাও পারফেক্ট হবে। অ্যান্ড মাই ও মাই, ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। পরে আমি ক্লাসে এসে আমি তাকে আমার প্রতিক্রিয়া জানালাম যে গেমটা কেমন লেগেছে। তখন আমি বেশি গেম খেলতে পারতাম না, কারণ তখন আমি JSC ক্যান্ডিডেট ছিলাম, আর পাবলিক পরীক্ষার্থী হলে তো বুঝেনি কেমন রেস্ট্রিকশনে থাকতে হয়। তো এ ছিল এই গেমের প্রতি আমার থটস এবং ওপিনিয়ন্স। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি রুবায়েত সাদমান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো গেমসের রিভিউ নিয়ে। আনটিল নেক্সট টাইম, আই উইল বি সিইং ইয়া।